আচ্ছা, আমরা লাস্ট টু লাস্ট ক্লাসে যখন প্রোটিন সিকোয়েন্সিং স্টার্ট করেছিলাম এমএসএমএস এ, যেখানে বুঝতে পারবে না আমাকে কিন্তু ডাক বলবে যে স্যার এটা বুঝতে পারছি না, অর্ধেক কনসেপ্ট নিয়ে তুমি যদি এগো সারা জীবনে কিন্তু এই জিনিস আর শেখা হবে না। এবং এইটাই কিন্তু তোমাদের রিসার্চের জিনিস, যেগুলো রিসার্চে কাজে লাগবে, বলে এগুলো কিন্তু শিখতে হবে ভালো করে। ওকে, প্রোটিন সিকোয়েন্সিং আমরা যে স্টার্ট করেছিলাম, আমাদের দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম, কিন্তু সেই সবকটা অ্যাপ্রোচেরই মূলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাকে আগে প্রোটিনটাকে ফ্র্যাগমেন্ট করতে হবে। ফ্র্যাগমেন্ট কিসে করতে হবে না, আই হ্যাভ টু ফ্র্যাগমেন্ট দ্য প্রোটিন ইনটু পেপটাইড। ঠিক আছে, এবার এই ফ্র্যাগমেন্টেশনটা অনেক ভাবে করা যেতে পারে, বাট দ্য মোস্ট প্রেফার্ড ইয়ে হচ্ছে গিয়ে যে তোমার, আমরা যখন প্রোটিয়েজ ইউজ করি বেসিক্যালি, এই প্রোটিনকে ফ্র্যাগমেন্ট করা ফর আইডেন্টিফিকেশন অফ প্রোটিনস অর ফর ডিটারমিনেশন অফ দেয়ার সিকোয়েন্সেস, তার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আমরা যেটাকে বলি। আবার বলছি, প্রোটিনকে ফ্র্যাগমেন্ট করা ফর আইডেন্টিফিকেশন অফ দ্য প্রোটিন অ্যান্ড ফর ডিটারমিনেশন অফ ইটস সিকোয়েন্সেস, তার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আমরা যেটাকে বলি, সেই প্রোটিয়েজটা কি আমাকে কেউ বলতে পারবে? স্যার ট্রিপসিন ইউজ করা হয় তো। ট্রিপসিন ইউজ করা হয়। আমি তোমাদের লাস্ট ক্লাসে প্রশ্ন করেছিলাম যে ট্রিপসিন কেন ইউজ করা হয়, এবং আমি কিন্তু এইটা তোমাদেরকে ইয়েতেও প্রশ্ন করব, যে ফাইনাল এক্সামেও প্রশ্ন করব যে ওয়াই ডু উই ইউজ ট্রিপসিন, ট্রিপসিন কেন ব্যবহার করা হয়। এবং তোমাদের সবার একটা কথা শুনে খুব অবাক লাগবে, আমি তোমাদের এই কথাটা বলে দিই, ইনস্পাইট অফ দিস সার্চ ইন দ্য করোনা কেসেস, তোমাদের ফাইনাল সেমিস্টার কিন্তু অফলাইন হবে। আমি আজ অব্দি যা যা বলেছি প্রত্যেকটা জিনিস ঠিক হয়েছে তো? এটাও মিলিয়ে দেখো, তোমাদের ফাইনাল সেমিস্টার অগস্টে হবে এবং অফলাইন হবে, ওটা অনলাইন হবে না। তাহলে ক্লাসেস কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ বলো, কেন, ওয়াই ডু উই ইউজ ট্রিপসিন? হ্যাঁ, আমরা তো মানে যে কোনো একটা প্রোটিয়েজ ব্যবহার করে দিতে পারি যেটা প্রোটিনকে চপ করে দেয়, তাহলে আমরা ট্রিপসিনই কেন ব্যবহার করি? ওয়াই দিস ইজ ইউজড অ্যাজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, এনি ওয়ান অফ ইউ? সায়ন দাস আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার কি মনে হয় ট্রিপসিন কেন ব্যবহার করা হয়? সবার আগে তুমি এমএসসি পড়বে তো সায়ন দাস? পড়তে ইচ্ছা আছে। ইচ্ছে থাকলে হবে না, মানে পড়তেই হবে, মানে ইচ্ছে থাকলে তোমার, তুমি কোথায় পড়তে চাইছো, মানে কোনো স্পেসিফিক টার্গেট করছো যে এখানে পড়তে চাই বা কিছু? দেখো, ক্যালকাটাতে পেলেই হবে। ক্যালকাটাতে পেলেই যায়, দেখো টিআইএফ আরই সবাইকে পড়তে হবে বা জেএনইউতে, তার কোনো মানে নেই। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে যাও, ইকুয়ালি গুড ইফ নট বেটার। ঠিক আছে, তোমরা গিয়ে দেখো, বুঝতে পারবে ইকুয়ালি গুড ইফ নট বেটার। ঠিক আছে, তো অ্যাটলিস্ট ক্যালকাটার বায়োটেকনোলজি কিংবা বায়োকেমিস্ট্রি কিন্তু পেতেই হবে, এই দুটো কিন্তু পেতেই হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি কিন্তু পেতেই হবে। ঠিক আছে, হ্যাঁ বলো, কেন ট্রিপসিন কেন ব্যবহার করা হয়? ওই ট্রিপসিনের কাটার সাইডটা ওই কার্বক্সিল আর্জিনিন বা লাইসিন, ওইটা কোনো কারণ আছে? হ্যাঁ তুমি বলো, কাটার সাইডটা কি বলো, সেটাও শুনি। ঠিক বলেছো, ওই কিন্তু কার্বক্সিলের কার্বক্সাইল, হ্যাঁ, সাইডে কার্বক্সাইল এন্ড অফ আর্জিনিন বা আর্জিনিন বা লাইসিন, যদি না, যদি না পরের অ্যামিনো অ্যাসিডটা প্রোলিন হয়, তাই তো? যদি না পরের অ্যামিনো অ্যাসিডটা প্রোলিন হয়, অন্য কোনো অ্যামিনো অ্যাসিড হলে ওটা আর্জিনিন বা লাইসিনের যে সি টার্মিনাল এই এন্ড আছে, সেখানে কিন্তু ওরা কাটে। ঠিক আছে, এইটা এটা হচ্ছে, তো এটা তো ঠিক আছে, তার মানে কি, যে ট্রিপসিনটা কিন্তু খুব স্পেসিফিক প্রোটিন, তাই নয় কি? যে কোনো জায়গায় কেটে দেবে না। না, একটা স্পেসিফিক জায়গায় কাটবে।
ফলে তুমি যখন একটা প্রোটিনকে ডাইজেস্ট করছো মোটামুটি ট্রিপসিন দিয়ে, তুমি এটা বলতে পারো যে মোটামুটি, মানে ওরকম তো নির্দিষ্ট কিছু হবে না, কারণ সেটা তো ডিপেন্ড করবে প্রোটিনের এক্সাক্ট সিকোয়েন্সের উপর, তাও মোটামুটি কিরকম ফ্র্যাগমেন্টস পাওয়া যায়, কিরকম ফ্র্যাগমেন্টস ইন জেনারেল, জেনারেলাইজ রেটে যদি আমি তোমাকে বলি, একটা প্রোটিনকে তুমি ডাইজেস্ট করছো ট্রিপসিন দিয়ে, তাহলে তুমি যে ফ্র্যাগমেন্টস গুলো পাচ্ছ সেই ফ্র্যাগমেন্টস গুলো কিরকম আর কি পাওয়া যায়, সাইজ কিরকম হবে পেপটাইড ফ্র্যাগমেন্টস গুলো? জাস্ট একটা আইডিয়া, আন্দাজ জিজ্ঞেস করছি। স্যার 900 ডাল্টন মতো, 700 900 এরকম। গুড, ভেরি গুড। মোটামুটি 700 থেকে 1500 ডাল্টন এরকম সাইজের হয়। and these fragments are ideal for any kind of mass spectrometry analysis. যদি কোনো নন স্পেসিফিক প্রোটিয়েজ দিয়ে কাটতাম তাহলে কি অসুবিধে হতো? প্রচুর তো সেলে প্রোটিয়েজ সাইজটা আছে, আলাদা। সাইজটা আলাদা হতো মানে কি আলাদা হতো বা কি হতো? নন স্পেসিফিক যদি আমি কোনো প্রোটিয়েজ দিয়ে কাটতাম, যেটা সমস্যা হতো যে ওটা চপ করে দিত প্রোটিনটাকে। আমার তো পেপটাইড ফ্র্যাগমেন্ট চাই, আমার তো নন স্পেসিফিক এইটুকু এইটুকু পেপটাইড অ্যামিনো অ্যাসিড এই হলে তো আমার কাজ চলবে না। ওকে, তো আমাকে এমন কোনো একটা প্রোটিয়েজ দিয়ে কাটতে হবে যেটা প্রোটিনকে স্পেসিফিক্যালি একটা সাইটে কাট করে, স্পেসিফিক্যালি একটা সাইটে কাট করে। এক্ষেত্রে সাইটটা কি? ইন দা কার্বক্সি টার্মিনাল এন্ড অফ আর্জিনিন অর লাইসিন। ফাইন। এবং সাইটে কাট করে মোটামুটি ওই 700 থেকে 1500 ডাল্টন ফ্র্যাগমেন্ট জেনারেট করে। ওটা যদি নন স্পেসিফিক্যালি কাটতো তাহলে যেটা হতো, উই কুড হ্যাভ গট এরাটিক ফ্র্যাগমেন্ট, সেইটা দিয়ে আমার কোনো কাজ হতো না। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা প্রোটিনটাকে অ্যামিনো অ্যাসিডে চপ করে ছেড়ে দিত, সেটা দিয়ে তো আমার আরোই কোনো কাজ হতো না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? So we can use other enzymes also, যেমনি ইলাস্টেজ ইউজ করা যেতে পারে, কাইমোট্রিপসিন ইউজ করা যেতে পারে, ব্রোমেলিন ইউজ করা যেতে পারে। এই স্পেসিফিক প্রোটিয়েজ গুলো কিন্তু ইউজ করা যায়, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, ব্রোমেলিন ইত্যাদি। কিন্তু এমন কোন সেলুলার প্রোটিয়েজ যেটা নন স্পেসিফিক্যালি প্রোটিনকে চপ করছে, আমরা কিন্তু ইউজ করতে পারবো না। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন ওই 700 থেকে 1500 ডাল্টন পেপটাইড, এইটা কেন আমাদের একটা গোল্ড স্ট্যান্ডার্ড মাস স্পেকট্রোমেট্রি কাজ করার জন্য? এই অবধি কারোর কোনো ডাউট আছে যে কেন একটা স্পেসিফিক প্রোটিয়েজ ইউজ করা হয়? থাকলে আমাকে জিজ্ঞেস করো। ফাইন, কারোর কোনো ডাউট নেই কেন একটা স্পেসিফিক প্রোটিয়েজ ইউজ করা হয়। তাহলে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে why it is important যে we actually determine, why it is important that we actually work with fragments of 700 to 1500 Dalton? কেন এটা ইম্পর্টেন্ট কেন? কে বলবে আমায়? স্যার ওটাকে তো সেকেন্ড টাইম আবার এমএস করবো, তো তার জন্য হয়তো ওই সাইজটা মেনটেন করতে হচ্ছে। ওকে, সেকেন্ড টাইম এমএস করব। দেখো, এক্ষুনি যখন আমরা টেকনিকটায় ঢুকবো, আমাকে কে বলবে যে একটা 700 ডালটন মোটামুটি যদি প্রোটিন ফ্র্যাগমেন্ট হয়, এই পেপটাইড ফ্র্যাগমেন্ট হয়, তাতে কটা অ্যামিনো অ্যাসিড থাকবে? এটা কেউ বলতে না পারলে বিএসসি ফাইনাল সেমেস্টারে লজ্জার ব্যাপার, যে একটা 700 ডালটন মোটামুটি প্রোটিন এই পেপটাইড ফ্র্যাগমেন্টে কটা অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? কেউ জানো না? একটা অ্যামিনো অ্যাসিডের অন অ্যান অ্যাভারেজ মলিকিউলার ওয়েট কত হয়? হ্যাঁ, average molecular weight of a single amino acid? সায়ন দাস? 100 ডাল্টন মতো। 100 ডাল্টন মতো, কাছাকাছি গেছো, আরেকটু এক্সাক্ট। সায়ন দাস, ডু ইউ নো একটা অ্যামিনো অ্যাসিডের ইন আ প্রোটিন, একটা অ্যামিনো অ্যাসিডের অ্যাভারেজ মলিকুলার ওয়েট কত হয়? এবারে কেউ আমাকে বলবে স্যার অ্যাভারেজ মলিকিউলার ওয়েটটা কি?
আপনার কি ভ্যালিনের যা মলিকিউলার ওয়েট হবে গ্লাইসিনের মলিকিউলার ওয়েট সেম হবে না। আমার যদি একটা প্রোটিন হয় সে 20 কেডি মানে 20,000 ডালটনের, তার মধ্যে দেখা যাচ্ছে গিয়ে হচ্ছে 180টা অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে অ্যাভারেজটা হচ্ছে 20,000 বাই 180। ঠিক আছে, এইরকম ব্যাপারটা চলে। এইভাবে দেখা গেছে মোটামুটি 110 ডালটন হচ্ছে গিয়ে অ্যাভারেজ মলিকিউলার ওয়েট অফ অ্যান অ্যামিনো অ্যাসিড ইন আ প্রোটিন। কারুর যদি কোনো ডাউট থাকে বলো, আমি রিপিট করছি। হ্যাঁ, স্যার একবার বলেন ব্যাপারটা। বলছি যে প্রোটিনের মধ্যে এই যে বলা হয় যে একটা বেস পেয়ারের অ্যাভারেজ মলিকিউলার ওয়েট হচ্ছে 600 ডালটন, মানে ইন্ডিভিজুয়াল বেসে 300 ডালটন, বেস পেয়ারের 600 ডালটন, বা একটা অ্যামিনো অ্যাসিডের অ্যাভারেজ মলিকিউলার ওয়েট হচ্ছে ইনা প্রোটিন 110 ডালটন। এখানে তোমাদের প্রশ্ন এটা আসতেই পারে যে স্যার সব অ্যামিনো অ্যাসিডের তো অবভিয়াসলি ওয়েট সেম হয় না, মলিকিউলার ওয়েট কোনোটার মলিকিউলার ওয়েট ধরুন ভ্যালিন একটা এত বড় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, কিংবা গ্লুটামিক অ্যাসিড একটা এত বড় অ্যামিনো অ্যাসিড, তার সঙ্গে গ্লাইসিন, এটার মলিকিউলার ওয়েট কি সেম হবে না, অনেক বেশি একটা গ্লুটামিক অ্যাসিড বা একটা ভ্যালিনের মলিকিউলার ওয়েট কম্পেয়ার টু গ্লাইসিন। তাহলে আপনি কি করে এই কথাটা বলছেন যে মলিকিউল এই, তাহলে আপনি কি করে এই কথাটা বলছেন যে মলিকিউলার ওয়েট অ্যাভারেজ 110, অ্যাভারেজ 110 এইভাবে ধরা হয় যে টোটাল মলিকিউলার ওয়েট অফ দ্য প্রোটিন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড। এরকম যত প্রোটিন আছে আর তার যে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা আছে তাতে দেখা গেছে মোটামুটি 110 ডালটন হচ্ছে গিয়ে অ্যাভারেজ মলিকিউলার ওয়েট অফ অ্যান অ্যামিনো অ্যাসিড। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। টোটাল মলিকিউলার ওয়েট অফ দ্য প্রোটিন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড। আবার বলছি, টোটাল মলিকিউলার ওয়েট অফ দ্য প্রোটিন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড। এবার এইটা করে দেখা গেছে কি হচ্ছে 110 ডালটন। এইবারে আমাকে এই কথাটা কেউ বলবে যে একটা মোটামুটি 700 ডালটনের যদি পেপটাইড ফ্র্যাগমেন্ট থাকে তাতে কটা অ্যামিনো অ্যাসিড থাকবে? 6টা থেকে 7টা হবে তাহলে। হ্যাঁ, 6টা থেকে 7টা হবে, রাইট। ওকে, এইবারে আমরা একটু দেখি যে কিভাবে আলটিমেটলি সিকোয়েন্সটাকে ডিটারমাইন করা হয়। ঠিক আছে, আমরা যখন পেপটাইডের ফ্র্যাগমেন্টেশন করি, হ্যাঁ, তখন কি হচ্ছে যে মোটামুটি দেখা যায় যে এই যে লেজার দিয়ে পেপটাইডের ফ্র্যাগমেন্টেশন করা হচ্ছে, এই জিনিসটা দেখা যায় গিয়ে হচ্ছে যে এরা এই অ্যামিনো অ্যাসিডের পর যে এই যে ব্যাকবোনটা আছে, হোয়াট ইজ দ্য ব্যাকবোন? দ্যাট ইজ দ্য পেপটাইড বন্ড। হ্যাঁ, এই পেপটাইড বন্ডের জায়গায় কিন্তু ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে। এই জায়গাটা পেপটাইড বন্ড, কারোর কোনো ডাউট আছে? তারপরে আবার কি এই জায়গাটা পেপটাইড বন্ড, কারোর কোনো ডাউট আছে? তাহলে এই জায়গায় একটা ফ্র্যাগমেন্টেশন হবে, যেখানে আমার কার্সার ঘুরছে এই জায়গায় একটা ফ্র্যাগমেন্টেশন হবে, মানে এই ছবিতে যদি আমি দেখি CONH এই জায়গাগুলোয় ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পেপটাইডস টেন্ড টু ফ্র্যাগমেন্ট অ্যালং দ্য ব্যাকবোন। অ্যালং দ্য ব্যাকবোন মানে পেপটাইড বন্ডের জায়গাটায় ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। এইটাকে বলা হচ্ছে গিয়ে CID বা কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশন। কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশন মানে কি, যে আমরা খুব একটা লেজার লাইট ফেলছি, লেজার লাইটের সাহায্যে সেই যে ফোটনস গুলো কোলাইড করে এটাকে, বা ম্যাট্রিক্স মেটেরিয়াল কোলাইড করে ডিসোসিয়েট করাচ্ছে। হ্যাঁ, তো এই যে ডিসোসিয়েশনটা, কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশন, এটা কোন জায়গায় হচ্ছে? mediated by usually a very strong laser, mediated by usually a very strong laser light। এটা কোথায় হচ্ছে এই লেজার লাইট এর ডিসোসিয়েশনটা? ঠিক আছে, এই ডিসোসিয়েশনটা হচ্ছে গিয়ে পেপটাইড বন্ডের জায়গায়। লেজারের ফুল ফর্ম কেউ বলতে পারবে আমাকে? বাদ দাও, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তাহলে এই যে কোলিশন ইনডিউস ডিসোসিয়েশনটা, এটা পেপটাইড বন্ডের জায়গায় হচ্ছে। নিউট্রাল কেমিক্যাল গ্রুপ এইসব তোমাদের ভাবার দরকার নেই, এত কমপ্লিকেশনসে আমরা যাব না। জাস্ট এইটুকু বিয়ে করে রাখো যে লেজার ইনডিউসড ডিসোসিয়েশন হচ্ছে
বা কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন মিডিয়েটেড বাই লেজার, স্ট্রং লেজার, সেটা কোথায় হচ্ছে? পেপটাইড বন্ডের ব্যাকবোনে হচ্ছে। ফাইন, নো স্যার প্রবলেম। ট্রিপসিন ইউজ করে তো পেপটাইড বন্ড ভাঙছে না, না, লেজার ইউজ করছে তো। ট্রিপসিন ইউজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটু শোনো। দেখো, সবার আগে যে জিনিসটা হচ্ছে একটু বোঝার আমরা চেষ্টা করি। তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। এখানে কি হলো, সেলের থেকে আমি প্রোটিনটাকে এক্সট্রাক্ট করলাম, তারপর নেক্সট স্টেপে আমি কি করছি? আমি ট্রিপসিন ইউজ করছি। কিন্তু ট্রিপসিন ইউজ করে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড আমি পাচ্ছি না। ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডে যদি প্রোটিনটা ভেঙে যেত, সেইটা দিয়ে আমার কোনো লাভ হতো না। তাহলে তো আমি যে কোনো নন স্পেসিফিক প্রোটিয়েজ ইউজ করতে পারতাম। আমি ট্রিপসিন কেন ব্যবহার করছি? কারণ আমি চাই না যে প্রোটিনটা কোনো ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। আমি চাইছি প্রোটিনটা পেপটাইড ফ্র্যাগমেন্টে ভাঙুক, এবং তারপরে ইন্ডিভিজুয়াল পেপটাইড ফ্র্যাগমেন্টকে আমি সেপারেট করে নিচ্ছি এইচপিএলসির দ্বারা। এইবারে একটা পেপটাইড ফ্র্যাগমেন্টকে আমি ফার্দার লেজার লাইট দিয়ে ট্রিট করছি। ভালোভাবে বোঝো, সেলের থেকে প্রোটিন এক্সট্রাক্ট করলাম, প্রোটিনটাকে আমি তারপর সেপারেট করলাম এসডিএস পেজে। এমনি তো প্রোটিন নিয়ে নেওয়া হয় না, সেগুলো আমরা পরে দেখছি। প্রোটিনটাকে এসডিএস পেজে চালিয়ে এসডিএস পেজের থেকে একটা সিঙ্গেল প্রোটিন এক্সট্রাক্ট করলাম। আবার বলছি, প্রোটিনটাকে এসডিএস পেজে চালিয়ে এসডিএস পেজের থেকে একটা সিঙ্গেল প্রোটিন এক্সট্রাক্ট করলাম, করে সেটাকে ট্রিপসিন দিয়ে আমি ডাইজেস্ট করলাম। ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করতে কি না, ওটা ছোট 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 ফ্র্যাগমেন্টস হয়ে গেল। এবারে এই যে ফ্র্যাগমেন্টস গুলো হচ্ছে গিয়ে পেপটাইড ফ্র্যাগমেন্ট, এগুলোকে আমি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির সাহায্যে সেপারেট করলাম। এইচপিএলসি এফপিএলসির একটা খুব ভালো ভিডিও আছে, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা আমি দক্ষিণদের জন্য বানিয়েছিলাম। তাহলে এইটাকে আমি প্রোটিওলিটিক্যালি ক্লিপ করলাম, করে ইন্ডিভিজুয়াল যে পেপটাইড ফ্র্যাগমেন্টস গুলো সেগুলোকে আমি এইচপিএলসির সাহায্যে সেপারেট করলাম। তো কারোর কোনো ডাউট আছে? এখানে যদি আমরা দেখি কিভাবে ব্যাপারটা করছি, যে এইখানে দেখো প্রোটিনটাকে আমি এক্সট্রাক্ট করেছি জেল থেকে এসডিএস পেজ করে ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করেছি, চালিয়ে আমি অনেকগুলো পিক পেলাম। তার মধ্যে এই পিকটাকে আমি সিলেক্ট করলাম কি করে না, এইবারে এই পিকটাকে আমি ফ্র্যাগমেন্ট করব, করে সেটার মাস অ্যানালিসিস করব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় এই যে ডিফারেন্ট পেপটাইড ফ্র্যাগমেন্টস, এগুলোকে এইচপিএলসির দ্বারা সেপারেট করা হয়। এবারে এই যে পিকটা আমি পেলাম, এটার করসপন্ডিং যে পেপটাইডটা আছে, সেটাকে আমি এবার আরো ছোট টুকরোয় ভেঙে দেব ইউজিং কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন। সেটাকে আমি এবার আরো ছোট টুকরোয় ভেঙে দেব ইউজিং কোলিশন ইনডিউস ডিসোসিয়েশন। কারুর কোনো ডাউট থাকলে আমায় বলো। সবাই বুঝতে পেরেছো? প্রোটিন এক্সট্রাক্ট করলাম, এসডিএস পেজে চালালাম, সেখান থেকে প্রোটিনটাকে বার করলাম, কিছুই না, ব্লেড দিয়ে কেটে বার করে ট্রিটমেন্ট করতে হয়। প্রোটিওলাইটিক ডাইজেশন করলাম ইউজিং ট্রিপসিন। এবারে পেপটাইড ফ্র্যাগমেন্টস গুলোকে আমি পার্শিয়ালি সেপারেট করে নিতে পারি এইচপিএলসির দ্বারা। আর কি না, আমি যখন এটার মাস স্পেক করছি সিম্পল, হ্যাঁ, ওই পেপটাইড মিক্সচারের, এই যে পেপটাইড মিক্সচারটার মাস স্পেক করছি, তখন এই যে সিঙ্গেল পিকটা, এই পিকটাকে নিয়ে এবার আমি কাজ করব। এবার এই পিকের করসপন্ডিং যে পেপটাইড ফ্র্যাগমেন্টটা আছে, সেটাকে আমি কোলিশনের দ্বারা আরো ছোট ছোট টুকরোয় করলাম। ঠিক আছে, এবং এটা কিন্তু শুধু এই পিকটা নিয়ে করলে হবে না, এই পিকটা নিয়েও করতে হবে, এই পিকটা নিয়েও করতে হবে, সব পিক নিয়ে। এখানে দেখো লেখা আছে রিপিট আনটিল অল পিকস আর সিকোয়েন্স। তুমি প্রথমে এই পিকটাকে সিকোয়েন্স করছো, ঠিক আছে, তারপরে তুমি এই পিকটাকে সিকোয়েন্স করছো, তারপরে তুমি এই পিকটাকে, তারপরে এই পিকটাকে, তোমার ইচ্ছে মতো। ঠিক আছে, এবং সিকোয়েন্সের একটা জিনিস আমরা লাস্ট দিন বুঝেছিলাম, যে এই যে পিকটা সিকোয়েন্সটা, এটা কিন্তু আমরা ম্যাচ করতে পারি উইথ দ্য ডেটাবেস।
কিন্তু তার আগেও এই পেপটাইডের সিকোয়েন্সটার ব্যাপারে আমাদের একটা কিন্তু আইডিয়া থাকতে হবে। সেইটা কি করে হচ্ছে, কারণ আমি এখনো অবধি হাতে পেয়েছি গিয়ে হচ্ছে একটা পেপটাইড ফ্র্যাগমেন্ট। সেই পেপটাইড ফ্র্যাগমেন্টে দেখা যাচ্ছে যে 6টা কি 7টা অ্যামিনো অ্যাসিড আছে। এবার এই 6টা 7টা অ্যামিনো অ্যাসিড কি সিকোয়েন্সে অ্যারেঞ্জ আছে সেটা তো আমাকে জানতে হবে ডেটাবেসের সঙ্গে কম্পেয়ার করতে গেলে। বোঝা যাচ্ছে? ধরো এই যে প্রোটিনটা আছে, ঠিক আছে, MPACR, এখানে 8টা হচ্ছে আর্জিনিন, তাহলে আর্জিনিনের সি টার্মিনালে কাটছে। তারপরে GTDIMR, এখানে 8টা হচ্ছে আর্জিনিন, আর্জিনিনের সি টার্মিনালে ও কাটছে। তাহলে এখানে যখন আমি ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করছি আমি এই 3 ধরনের পেপটাইড পাচ্ছি। কারোর কোনো ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করো। কিন্তু এই কোন পেপটাইডেরই তো এই যে সিকোয়েন্সটা আমি জানি না, এই সিকোয়েন্সটা জানলে সিকোয়েন্স করার কি হতো, যে এটা যে GTDIMR, এটা যে PAKID আর এটা যে MPACR সেটা তো আমি জানি না। তাহলে এই 3টে পেপটাইড ফ্র্যাগমেন্টকে আমি HPLC করে সেপারেট করলাম, করে আমি এবারে MSMS করছি। এইবারে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এই যে ধরো যে পিকটা GTDIMR, এই GTDIMR এটা হচ্ছে গিয়ে এই পিকটা। এবারে এই পিকটার তো আমাকে সিকোয়েন্সটা জানতে হবে যে এটা GTDIMR, তবে তো আমি এটাকে কোনো সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করাতে পারবো ডেটাবেসে। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, আর বুঝতে পারলে কনফার্ম করো যে হ্যাঁ আমি বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝেছি। সবাই বুঝেছো তো? কোনো বিন্দু মাত্র ডাউট থাকলে কিন্তু আমি 50 বার রিপিট করব, কিন্তু এটা না বুঝে এগিয়েও না, এটা আমার অনুরোধ। প্রোটিন নিলাম, এক্সট্রাক্ট করলাম, জেলে চালালাম, জেল থেকে একটা প্রোটিন এক্সাইজ করলাম SGS পেজের থেকে। প্রোটিন বা পলিপেপটাইড বলাই ভালো, কারণ আমরা SGS পেজে তো পলিপেপটাইড পাই, প্রোটিন পাই না। সেই পলিপেপটাইডটাকে আমি ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করলাম, করে ডিফারেন্ট ছোট ছোট ফ্র্যাগমেন্টস পেলাম। এবার এই ফ্র্যাগমেন্টস গুলো হচ্ছে গিয়ে এই জিনিসটা, এই যে এইটা আমার প্রোটিনটা বা পলিপেপটাইড, এইটা আমার পলিপেপটাইডটা ছিল যেটা আমি SGS পেজে চালিয়েছি, আইসোলেট করেছি, SGS পেজ থেকে ব্লেড দিয়ে তুলে নিয়েছি, কেটে ওই জায়গাটুকু ব্যান্ডের জায়গাটুকু ব্লেড দিয়ে কেটে তুলে নিয়েছি। তারপরে সেটাকে ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করে এই 3টে পেপটাইড পেয়েছি, HPLC করেছি। HPLC করলে মোটামুটি সেপারেট করে নিলাম। এইবারে আমার যে পিকগুলো আমি পাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো একটা পেপটাইডের পিক। এই পেপটাইডের পিকটার থেকে আমি কি পেলাম না, এটার একটা মাস পেলাম। মাস কত সে আমি কথার কথা বলছি, 660 ডাল্টন আমি মাস পেলাম। নিয়ে এইবারে এই পেপটাইডটাকে যতক্ষণ আমি না ফ্র্যাগমেন্ট করছি ততক্ষণ, এবং কারণ ফ্র্যাগমেন্ট করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এটা সিকোয়েন্সটা জানাটা। আমি যতক্ষণ এটা সিকোয়েন্সটা না জানতে পারছি ততক্ষণ তো কোনো ডেটাবেসের সঙ্গে ম্যাচ করানোর কোনো প্রশ্নই উঠছে না। ঠিক বলছি তো? আমাকে তো সবার আগে অ্যাটলিস্ট পার্শিয়াল সিকোয়েন্সটা জানতে হবে ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাতে গেলে। কি রুদ্রজিৎ, ক্লিয়ার হচ্ছে তো? এবার প্রশ্ন হচ্ছে যে আমি পার্শিয়াল সিকোয়েন্সটা জানবো কিভাবে, এনি আইডিয়া? কোনো আইডিয়া? তাহলে কি হচ্ছে, আমি প্রথমে প্রোটিয়েজ দিয়ে ওটাকে পেপটাইড করলাম। এবারে কি, হ্যাঁ, ফার্দার আমি ওটার ফ্র্যাগমেন্টেশন করছি। সে এইটা হচ্ছে গিয়ে আমার পেপটাইডটা GPFNA, এটা হচ্ছে গিয়ে আমার পেপটাইডটা, ঠিক আছে। এইবারে এই পেপটাইডটা যখন আমি ফ্র্যাগমেন্টেশন করছি তখন কত ধরনের ফ্র্যাগমেন্ট জেনারেট হতে পারে? ধরো এই জায়গাটায় ফ্র্যাগমেন্টেশন হলো, তাহলে এন টার্মিনালে থাকলো GPFN আর সি টার্মিনালে থাকলো A। ধরো এই জায়গাটায় ফ্র্যাগমেন্টেশন হলো, তখন এন টার্মিনাল থাকলো GPF আর সি টার্মিনাল ফ্র্যাগমেন্ট হলো গিয়ে হচ্ছে এইদিকে N, তারপরে
তারপরে ধরো এই জায়গাটায় ফ্র্যাগমেন্ট হলো, তখন এন টার্মিনাল ফ্র্যাগমেন্ট থাকলো জিপি, আর সি টার্মিনাল থাকলো এফ এন এ। তারপরে এই জায়গাটায় ফ্র্যাগমেন্ট হলো, তখন কি না এন টার্মিনালে থাকছে গিয়ে হচ্ছে জি, এবং সি টার্মিনালে থাকছে পি এফ এন এ। রানিং আউট অফ টাইম। পি এফ এন এ। এই ব্যাপারটা নিয়ে কারোর ডাউট, যে এই যে পেপটাইডটা আমি পেলাম আফটার ট্রিপসিন ডাইজেশন, এবার এটাকে যখন আমি লেজার লাইট ইনডিউসড করে, লেজার লাইট মিডিয়েটেড কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশন করাচ্ছি, তখন এই ধরনের ফ্র্যাগমেন্টস আমি পেতে পারি, তাই তো? এই 10 ধরনের ফ্র্যাগমেন্ট আমি পেতে পারি, ঠিক বলছি? কারোর কোনো ডাউট থাকলে বলো। ডাউট নেই? তাহলে এই 10 ধরনের ফ্র্যাগমেন্টের জন্য আমি মাস 10 ধরনের ফ্র্যাগমেন্ট, তাহলে প্রথম মাসটা আমি করেছিলাম গিয়ে হচ্ছে, কেন এমএসএমএস বলে, প্রথমটা ছিল গিয়ে হচ্ছে আমি যখন প্রোটিনটাকে প্রোটিওলিটিক ডাইজেশন করলাম ট্রিপসিন দিয়ে, এবং তারপর একটা এমএস করলাম, একটা এমএস করে আমি এই পেপটাইডটা পেলাম, নিয়ে তারপরে সেই জিনিসটাকে পেপটাইডটাকে আমি কোলিশন দিয়ে ভাঙলাম, আমি এরকম টুকরোগুলো পেলাম। টোটাল কটা টুকরো পেলাম আমাকে কে বলবে? সুপর্ণা, কটা ফ্র্যাগমেন্ট পেলাম কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশনের পর? সায়ন দাস, কটা ফ্র্যাগমেন্ট পাচ্ছি কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশনের পর? এই যে এই পেপটাইডটার কোলিশন ইনডিউসড ডিসোসিয়েশন করছি, এবার যখন আমি দ্বিতীয় এমএসটা করব, এমএস স্পেকট্রামে আমি কটা পিক পাবো? Answer this, any one of you. 5টা। এখানে তো 8 ধরনের ফ্র্যাগমেন্ট পেয়েছি। রাইট, 8টা পিক পাবো। 8 ধরনের ফ্র্যাগমেন্ট পেয়েছি, 8টাই পিক পাবো। 4টে এন টার্মিনাল ফ্র্যাগমেন্ট, 4টে সি টার্মিনাল ফ্র্যাগমেন্ট। ওকে, নাও এই 8টা পিক, তাহলে এই যে 8টা পিকের যে স্পেকট্রামটা, এটা কিন্তু সেকেন্ড এমএস। প্রথম এমএস স্পেকট্রামটা ছিল গিয়ে হচ্ছে এইটা, এই 8টা পিকের স্পেকট্রামটা হচ্ছে গিয়ে সেকেন্ড এমএস। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি ব্যাপারটা কি হচ্ছে। দেখো, প্রথম ফ্র্যাগমেন্টটা এই উইদাউট H2O H2O বাদ দাও, এগুলো আমাদের দরকার নেই, এগুলো অত কমপ্লিকেশনে আমরা যাব না। নিউট্রাল আয়ন্স বেরিয়ে যেতে পারে, NH3H2O, ওগুলো তো যেতেই পারে, বাট ওটা তোমাদের কনফিউজ করা হবে। তাহলে এই যে ফ্র্যাগমেন্টটা, এটার মলিকিউলার ওয়েট কত পাবো আমরা? এটার 57, গ্লাইসিনের, প্রোলিনের 97, ফিলাইন অ্যালানিনের 147, আর এন হচ্ছে অ্যাসপারাজিন, অ্যাসপারাজিন হচ্ছে গিয়ে 114। তাহলে এই জিপিএফএন, এটার জন্য আমি 415 ডাল্টনের একটা পিক পেলাম। কারোর কোনো ডাউট? এগুলো হচ্ছে করসপন্ডিং মলিকিউলার মাস অফ অ্যামিনো অ্যাসিডস। তাহলে এটার জন্য আমি 415 ডাল্টনের একটা পিক পেলাম। কোনো ডাউট কারোর? নেই। এইবারে মজাটা দেখো, আমি যে পিকগুলো পাচ্ছি, আমার প্রথমে একটা পিক রয়েছে গিয়ে হচ্ছে 486 ডাল্টনের, এটা কিন্তু এমএস, প্রথম এমএস, ফার্স্ট এমএস এর থেকে আমি পেয়েছি। তারপরে এই 486 ডাল্টনের পিকটাকে যখন আমি ফ্র্যাগমেন্ট করছি, তখন আমি 8টা পিক পাচ্ছি। 8টা পিক কি কি পাচ্ছি? 415 এই 4টে, 301 এই 3টে মলিকিউলার ওয়েটের সামেশন, 154 এই দুটোর মলিকিউলার ওয়েটের সামেশন, এবং 57 এই একটা মলিকিউলার ওয়েটের সামেশন। এগুলো এন টার্মিনাল পেপটাইডস থেকে পেলাম। পিক যে এমএস স্পেকট্রামটা, মানে সেকেন্ড এমএস এ কিন্তু আমি এই পিক গুলো পাচ্ছি, 415, 301, 154, 57। সেকেন্ড এমএস এ আমি কিন্তু এই পিক গুলো পাচ্ছি। ওকে, আর এমএস স্পেকট্রামটা কিন্তু সিম্পল একটা স্পেকট্রাম, সেখানে কিন্তু এন টার্মিনাল সি টার্মিনাল লেখা থাকে না। আর কি কি আমি পাচ্ছি পিক? একটা 71 এর পিক পাচ্ছি এটার জন্য, একটা 185 এর পিক পাচ্ছি এই দুটোর জন্য, একটা 332 পিক পাচ্ছি এইটা, এইটা এবং এইটার জন্য, আর একটা 429 এর পিক পাচ্ছি এইটা, এইটা, এইটা এবং এইটার জন্য, 4টের জন্য। তো টোটাল আমি এই 8টা পিক পেলাম, এবং আমি জানি যে অ্যাকচুয়াল মলিকিউলার ওয়েটটা হচ্ছে 486।
ঠিক আছে, এইবার তোমরা আমাকে ভেবে বলো যে এখান থেকে কি আমি সিকোয়েন্সটা রিকনস্ট্রাক্ট করতে পারবো? আমি এই ফ্র্যাগমেন্টস পেয়েছি 415, 301, 154, 57, 71, 185, 332, 429। এবার এখান থেকে কি আমি পেপটাইডের যে সিকোয়েন্সটা আছে সেটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো, এই পেপটাইডের সিকোয়েন্সটা? হ্যাঁ স্যার পারবো। এই যে ফ্র্যাগমেন্টেড আয়ন্সের, তাই তো, এই ফ্র্যাগমেন্টেড আয়ন্সের সিকোয়েন্স থেকে আমি পেপটাইড সিকোয়েন্সটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো, তাই তো? পেপটাইড ফ্র্যাগমেন্টেড আয়ন্সের যে মাসগুলো সেখান থেকে আমি পেপটাইড সিকোয়েন্সটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো। কেন? তার জন্য আমার একটা প্রি রিকুইজিট কি দরকার? তার জন্য আমার একটা প্রি রিকুইজিট কি দরকার? কে বলবে? পারবো তো অবশ্যই, পারবো তো অবশ্যই। এই 8টা মাস পেয়ে গেলে পরপর পরপর কি অ্যামিনো অ্যাসিড আছে সেগুলো আমি বসিয়ে দিতে পারবো, একটু যদি আমার মাথায় বুদ্ধি থাকে। কিন্তু তার জন্য একটা প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিটটা কি দরকার? একটা জিনিস আমাকে জানতেই হবে, সেটা কি? ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের মলিকুলার ওয়েট। ভেরি গুড, ইন্ডিভিজুয়াল মলিকিউলার অ্যাসিডের মলিকিউলার ওয়েট। আমি যে মুহূর্তে একটা 57 আর একটা 71 দেখতে পেলাম তখন আমি কি বুঝতে পারলাম? রুদ্রজিৎ, আমি কি বুঝতে পারলাম? তো এন টার্মিনাল সি টার্মিনালে একদম দুই মাথায় কোন দুটো আছে। কোন দুটো আছে বুঝতে পারিনি, কিন্তু এন টার্মিনালেও জি থাকতে পারে, সি টার্মিনালেও জি থাকতে পারে। এন টার্মিনালেও এই অ্যালানিন থাকতে পারে, সি টার্মিনালেও এই অ্যালানিন থাকতে পারে। এই মাস স্পেকট্রাম দেখে তুমি কখনো বুঝতে পারছো না যে কোন টার্মিনালে কোনটা আছে। এইটা দেখে তুমি এইটা বুঝতে পারছো যে একটা অ্যালানিন হয় এন বা সি টার্মিনালে আছে, একটা গ্লাইসিন বা হয় এন বা সি টার্মিনালে আছে। ওকে, নেক্সট হচ্ছে যখন তুমি এই 154টা দেখছো তখন তুমি কি বুঝতে পারছো যে তার মানে গ্লাইসিনের সাথে প্রোলিন আছে। এবার প্রোলিনটা ফোর্থ অ্যামিনো অ্যাসিডও হতে পারে, সেকেন্ড অ্যামিনো অ্যাসিডও হতে পারে, ঠিক আছে? এবং আরেকটা তোমার যেই 154 এর পর 185 তখন তুমি বুঝতে পারছো যে এই অ্যালানিনের সাথে তোমার অ্যাসপারাজিন আছে। এবার এটাও ফোর্থ হতে পারে, এটাও সেকেন্ড হতে পারে, ঠিক আছে? তো সিমিলারলি এই পারমিউটেশন কম্বিনেশনে বা তৃতীয় অ্যামিনো অ্যাসিডটা যখন অ্যাড হচ্ছে তখন তোমার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সো কারণ তৃতীয় অ্যামিনো অ্যাসিডটা তৃতীয় পজিশনেই থাকবে, সেটার পজিশন চেঞ্জ হবে না। এইটা নিয়ে জাস্ট একটু ভাবো। আমাদের পারমিউটেশন কম্বিনেশন গেম তৈরি করাটা কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এরকম 8টা ফ্র্যাগমেন্ট পেয়ে যাই তাহলে আমি এন্ড অ্যামিনো অ্যাসিডস পেয়ে যাচ্ছি, এন্ডের আগেরটা পেয়ে যাচ্ছি, তারপরে থার্ডেরটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমি বা কম্পিউটার খুব ইজিলি বসিয়ে দিতে পারবে যে এটা সিকোয়েন্স কি আছে, কারণ আমার ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের মলিকিউলার মাস জানা আছে। লাস্ট একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটার আমাকে উত্তর দাও তো। 154 মানে এটা হয়তো তোমাদের অনেকেই পারবে। 154 ফ্র্যাগমেন্টটা যখন আমি পেলাম আমি কি করে বুঝলাম যে গ্লাইসিনের সাথে প্রোলিনই অ্যাসোসিয়েটেড আছে? গ্লাইসিনের মলিকুলার ওয়েটটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমি 154 থেকে 57। হ্যাঁ, যে মলিকিউলার ওয়েটটা পাচ্ছি, হ্যাঁ বলো। ওটা প্রোলিনের হবে তাহলে, মানে ওটা আমার তো জানা আছে যে কোনটা কোন মলিকুলার, এইটুকু তো হ্যাঁ, জানতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি তাহলে যদি তুমি 301 হয়, হ্যাঁ, তখন কি করবে? তখন তুমি গ্লাইসিন প্রোলিন 154 জানো, ঠিক আছে? তাহলে থার্ডটা কি? 301 থেকে 154টা বাদ দিব তাহলে সেক্ষেত্রে। হ্যাঁ, যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিনের মলিকিউলার ওয়েট। আমি যদি বলি যে না এই ফ্র্যাগমেন্টটা এই দিকের ফ্র্যাগমেন্ট, তখন তুমি কি করবে? 301 এর থেকে কত বাদ দেবে? 185। কিন্তু বাদ দিয়ে তুমি যেটা পাচ্ছ 116, সেটাকে কোনো অ্যামিনো অ্যাসিড করেসপন্ড করছে না। কিন্তু তুমি এই 332 এর থেকে আবার যেই 185 বাদ দিচ্ছ তখন কি পাচ্ছ? তখন ফিনাইলঅ্যালানিনের মলিকিউলার ওয়েট পাচ্ছ। বোঝা যাচ্ছে ব্যাপারটা?
এইভাবে এই রিকনস্ট্রাকশনটা হয়। যাই হোক, আজকে তো টাইম ওভার, ক্লাস এখানেই শেষ। আমরা কিন্তু আবার কালকে মিট করব, এবং এখন থেকে আমরা প্রত্যেক দিন একটা করে ক্লাসে মিট করব। ঠিক আছে? প্রি রিকুইজিট হচ্ছে আগের ক্লাসটা তোমাকে ভালো